নির্বাচন অংশগ্রহণমূলক ছিল না। এপিকে দেয়া এক ইমেইল সাক্ষাৎকারে এমনটাই স্বীকার করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার প্রশ্ন হচ্ছে, এরপর আর তিনি কি কি স্বীকার করবেন? দিল্লিতে আশ্রয়ে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি সম্প্রতি অ্যাসোসিয়েট প্রেসকে ইমেল বার্তায় এই কথা স্বীকার করেছেন। এটি শুনতে সাধারণ মনে হলেও রাজনীতিতে অনেকটাই বিস্ফোরক। তিনি স্বীকার করলেন তার আমলে কিছু নির্বাচন পুরোপুরি অংশগ্রহণমূলক ছিলই না, কারণ বড় দলগুলো নির্বাচন বয়কট করেছিল। তাহলে প্রশ্ন, এতদিন যেটা গণতন্ত্র বলে বিক্রি করা হলো সেটা আসলে কি ছিল? আর দ্বিতীয় প্রশ্ন, স্বীকারোক্তি কি এখানেই থামবে নাকি আরো কিছু স্বীকারের বাকি রয়েছে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ। আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা এই বিস্ফোরক মন্তব্যের ডিকোড করব। চলুন তাহলে বিশ্লেষণ শুরু করা যাক। আর প্রতিদিনকার মতো আজকের অনুষ্ঠানে আলোচক প্রথম কলকাতার ডেপুটি এডিটর বিশ্লেষক পরমাশিস ঘোষরায়। পরমাশিস ঘোষরায়, তোমাকে প্রথম কলকাতায় স্বাগত এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রতিদিনকার মতো সুব্রত আচার্য। পরমাশিস, আমরা শুরু থেকেই বলছিলাম যে যখন কোনো প্রধানমন্ত্রী তাকে গণ অভ্যুত্থানের কারণে দেশ থেকে আত্মরক্ষার কারণেই হোক, জনরোষের জেরেই হোক, কিংবা অন্য কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই হোক দেশ থেকে তাকে সরে যেতে হয় বা পালিয়ে যেতে হয় কিংবা আশ্রয় নিতে হয় প্রতিবেশী দেশ বা অন্য দেশে, যে কারণে যে প্রেক্ষাপটে গণ অভ্যুত্থানটি সংঘটিত হয়েছিল বা হয় বা এই জনবিস্ফোরণ, সেই বিস্ফোরণের মূল কারণ অনুসন্ধান না করে জনগণকে ঢালাওভাবে দোষারোপ করা হচ্ছিল। আজকে অ্যাসোসিয়েট প্রেসকে দেয়ার সাক্ষাৎকারটি যখন জনসম্মুখে এসে পড়ল, অনেকেই বিষয়টি নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তোমার কাছে প্রশ্ন, বাংলাদেশের এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মন্তব্যকে 12 তারিখ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আর মাত্র 11 দিন বাকি রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে এই স্বীকারোক্তিকে তুমি কতটা রাজনৈতিক বলে মনে করছো? কোনোদিন তোমার কপাল ফেটেছে? ছোটবেলা থেকে কপাল ফাটলে তার যা ব্যথা লাগে সেটা নিজের কপাল না থাকলে অন্যের ব্যথাটা বোঝা যায় না। বাংলাদেশের একটি প্রধান বিরোধী রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই সেটা ইনক্লুসিভ ইলেকশন ছিল না। একটা প্রধান রাজনৈতিক দল সে দেশের রাজনৈতিক পরিবেশ, নির্বাচনের পরিবেশটা সঠিক হয় না বলে তারা সরে দাঁড়িয়েছে। আমরা বলেছি, মানে আওয়ামী লীগ বলেছে যে তোমরা অংশগ্রহণ করো, করে লাভ কি? নির্বাচন তো তেমন হয় না। সেই ব্যথাটা একটা সময় বিএনপি অনুভব করেছে। আজকে ঠিক ওই পাল্টা কপাল কপাল ফেটে যাওয়ার ব্যথা অনুভব করছেন উনি, যে বাংলাদেশের মতন দেশে একটি প্রধান শক্তিশালী রাজনৈতিক দল তারা নির্বাচনে অংশ নিতেই পারছে না। তাহলে বুঝলে কপাল ফাটার ব্যথাটা কিরকম? ও কিছু না, যার হয় সে বোঝে। এখন হচ্ছে, এখন বুঝছে। বুঝতে পারলাম। সেজন্যই বলতে বাধ্য হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক ছিল না। কেন বলছে? আজকে তারা যখন অন্তর্ভুক্ত হতে পারছে না, সেই দৃশ্যপট তার বোধোদয় নাকি এখানেও রয়েছে দেরিতে হলেও বোধোদয়, দেরিতে রাজনীতি? হলেও বোধোদয়, দেরিতে হলেও বোধোদয়। কিন্তু বিষয়টা কি জানো? বিষয়টা হচ্ছে এপিকে এতদিন পরে দেওয়ার, সাক্ষাৎকার দেওয়ার মানে কি? বোধোদয়ের বার্তা তো সেদেশের মানুষকে যদি বোঝানো যেত তাহলে গণ অভ্যুত্থানের শিকার বলবো, এখন এখন তো বলবো শিকার, গণ অভ্যুত্থানের শিকার হতো না। না, তিনি আরো বলেছেন, তোমাকে বলছি, তিনি আরো বলেছেন এই এপিকে দেয়া লিখিত ইমেইল সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, কি বলেছেন? শেখ হাসিনা বলেছেন বর্জন হলে দেশ অস্থির হয়, কিন্তু তার সময় তো বর্জন হয়েছিল। 2, তিনি আরো বলেছেন সবাইকে নিয়ে নির্বাচন করা দরকার, কিন্তু তিনি কি সেটা করেছেন? এবং তার বিরুদ্ধে যখন মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড হয় এমন রায় আছে, আবার মানবাধিকার সংগঠনগুলো বলছে এই বিচার প্রক্রিয়ার ন্যায্যতা নিয়েও প্রশ্ন আছে। আবার তারই বিরুদ্ধে দুর্নীতি, জমি বরাদ্দ সংক্রান্ত মামলায় বড় সাজাও এসেছে, অথচ তিনি এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হিসেবে দাবি করেছেন অ্যাসোসিয়েট প্রেসের কাছে দেয়া তার ইমেল সাক্ষাৎকারে। আমার প্রশ্ন হচ্ছে, কারণ দর্শকদের মধ্যে একটা প্রশ্ন আসবে যে তাহলে স্বাভাবিকভাবেই উনি কি সত্যি গণতন্ত্রের ভাষায় বলছেন নাকি রাজনীতিতে ফেরার দরজা খুঁজছেন? তুমি কিভাবে দেখছো? 17 বছর তারেক রহমান বাইরে ছিল কেন? কোন প্রেক্ষিতে? সেটা কি আইনানুগ ভাবে না রাজনৈতিক শিকার? যেভাবে দেখাবে
কিছু যখন হয়নি তাহলে 17 বছর বাইরে ছিল কেন? রাজনৈতিকভাবে যদি হয় তাহলে সে দেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছিল কারা? বলছে ভুয়া ভোট, আবার বলছে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না, আবার ডক্টর ইউনূসকে বলছে আমার সঙ্গে সামনাসামনি দাঁড়ান। আবার এই মুহূর্তে বলছেন যে তার সময়েও পুরোপুরি অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, মানে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশই নেয়নি, বর্জন করেছিল। এটা চিড়ে ভেজানোর একটা প্রয়াস, কিন্তু কতটা চিড়ে ভিজবে সেটা কিন্তু খুব হাজারো প্রশ্নের মুখে। আমরা পেছনের দিকে যাই, দেখো বাংলাদেশের বড় অংশের বিরোধী দলগুলো অতীতে নির্বাচন বয়কট করেছে, এটা সকলেই জানে। এবার শেখ হাসিনা নিজেই বলছেন সেই বয়কটের কারণে নির্বাচন আদর্শ ছিল না। তুমি জাস্ট নোট করো। কিন্তু সমস্যা হচ্ছে যে এই স্বীকারোক্তি আসলে আজ, যখন তিনি ক্ষমতার বাইরে, যখন তার দল নির্বাচনের যেতেই পারেনি, আর যখন তার বিরুদ্ধে বিচার, সাজা, নিষেধাজ্ঞা সবকিছুই একসাথে চলছে, অর্থাৎ স্বীকারোক্তির এই সময়টা কি নতুন করে প্রশ্নবিদ্ধ হচ্ছে না? একটু পরিবর্তনের চেষ্টা তো আসবেই, স্বাভাবিক। ব্যথা দোরগোড়ায় মানে ধরো বিবাহ আসন্ন, যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে ব্যর্থ প্রেমিক, সিগারেট খেয়ে যাচ্ছেই, কিন্তু যখন একদম সামনে চলে আসে বিয়ের দিন, সে আরো ভেঙে পড়ে, কিছু অতীতের কথা মনে করার চেষ্টা করে। এখন তো কিছুটা, একদম তো ভোট আসন্ন, এখন তো আর ভোট কোনোভাবে রোখার জায়গা নেই। এখন স্মৃতির স্মরণী বেয়ে ইনক্লুসিভ ইলেকশন হয়নি, ছিল না, এসব কথা তো আসবেই। আফটার অল সেও তো একজন মানুষ, দেশটা সঙ্গে তাদের ওতপ্রোতভাবে একটা সম্পর্ক ছিল, আদর্শ ছিল, কৌশলগত কারণে, ক্ষমতার কারণে, কেউ বলছেন স্বৈরাচারী। আমরা দেখেছি গণ অভ্যুত্থান হলো, তিনি থাকলে আরো দুর্ঘটনা ঘটতে পারত, তার নিরাপত্তাজনিত সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি ভারতের মাটিতে চলে এসেছেন। মানুষের তো যতই হোক, আমি যতই হম্বিতম্বি করি, একটা সময় গিয়ে তুমি নিজে জানো তুমি কি করেছো, সেই তো প্রধানমন্ত্রী, সেই তো শেষ কথা ছিল, তাকেই চলে আসতে হয়। স্বীকার না করে তো উপায় নেই, কোথাও তো একটা স্বীকার করতেই হবে, আর সেটা তো দেশের মানুষের কাছে। উনি জানেন এখানেও একটা কৌশল, এটাও চর্চিত বিষয় হয়ে উঠবে বাংলাদেশের মানুষের কাছে, গোটা আন্তর্জাতিক মিডিয়ায়, গোটা বিশ্ব জানবে। এই কারণেই উনি এএপি কে আজকে এই সাক্ষাৎকারটা গতকাল যেটা শুনলাম তোমার মুখে ইমেলের মারফত দিয়েছে। এই সময়ের এই যে নির্বাচন, 12 তারিখ নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে ইনক্লুসিভ ইলেকশন যে ছিল না সেটা যিনি স্বীকার করে নিল, এটাও একটা রাজনৈতিক কৌশল। কেন রাজনৈতিক কৌশল? তাহলে এখন কি ইলেকশনটা হচ্ছে না, ইনক্লুসিভ হচ্ছে, এখানেও তো আওয়ামী লীগ বাদ, এটাও একটা উস্কে দেওয়া, প্রশ্ন চিহ্ন তুলে দেওয়ার সাক্ষাৎকার। দেখো, তিনি আরো বেশ কয়েকটি কথা বলেছেন। তিনি বলেছেন যে রাজনৈতিক অংশগ্রহণ আটকে দিলে ক্ষোভ বাড়ে, প্রতিষ্ঠানের বৈধতা কমে আর অস্থিরতা বাড়ে। কিন্তু দেখো, আজকে বাংলাদেশের যে সাম্প্রতিক ইতিহাস নিয়ে যদি আমরা বলি, তাহলে এই অস্থিরতার চক্র, যেখানে শুধু কি আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, আগের রাজনৈতিক সংস্কৃতি কি এর জন্য দায়ী নয়? এই বিষয়টি কিন্তু একেবারে সচেতনভাবে ইমেইলে তিনি এড়িয়ে গিয়েছেন। কিন্তু তিনি আবার বলছেন যে বয়কট নিষেধাজ্ঞার চক্র ভাঙতে হবে। এটা একটা বড় বক্তব্য, পরমাশিস। বয়কট নিষেধাজ্ঞার চক্র ভাঙতে হবে, অর্থাৎ নির্বাচনে যদি কোনো বয়কট, তার মানে হচ্ছে তার দলকে বয়কট করা হয়েছে এবং নিষেধাজ্ঞা, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা ফেলা হয়েছে। আমি অবশ্যই, আমি কোনো একটা খারাপ দৃষ্টান্তকে আবার অন্য একটা খারাপ দৃষ্টান্তের সঙ্গে অবশ্যই জাস্টিফাইড করব না, তবে দেরিতে হলেও বিষয়টি খুবই পজিটিভ বলে মনে হচ্ছে। কিন্তু আমরা যেহেতু বিষয়টি নিয়ে গভীরভাবে শুরু থেকেই সমালোচনা করছিলাম, বা আমাদের একটা দিক নির্দেশনাও ছিল যে বাংলাদেশের মানুষ যে পরিমাণ এই দলটির বিরুদ্ধে উত্তেজিত বা ক্ষুব্ধ হচ্ছিলেন বা হয়েছেন, সেটা যদি আরো 6 মাস আগে এ ধরনের একটি স্টেটমেন্ট পাওয়া যেত, তাহলেই কি সুযোগ ছিল নির্বাচনে, এই যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা উনি বলছেন, না, সেখানে কি এখন এটা একটা থ্রেটিং, এটা আর কিচ্ছু না। এখানে সতর্ক থাকতে হবে। এখন এটা রাজনৈতিক থ্রেটিং, এটা প্রকাশ্যে জনসভায় প্রকাশ্যে এটা বলার মধ্যে এটা চর্চিত হবে বিষয়টা, মানুষের মনে একটা বাতাবরণ তৈরি হবে, কিন্তু এতে আর কোনো কাজ হবে না। এটা সাক্ষাৎকার দিতে হয় তাই দিয়েছে। আমি আগেও বলেছি এই জাতীয় সাক্ষাৎকার বা এই জিনিসগুলো নিজেদের অস্তিত্ব বজায় রাখা, মানে মাঠ পর্যায়ে যারা কর্মীরা আছে তারা 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 এখন কোথায় যাবে, তাদেরকে একটু মানে সজীব রাখা,
আমার মনে হয় না এতে কোনো কাজ হবে। এটা একটা রাজনৈতিক থ্রেট বলতে পারো, কিন্তু এই থ্রেটের কাছে অন্তর্বর্তী সরকার আমার ধারণা মাথা নোয়াবে না। তার কারণ বিষয়টা হচ্ছে যে আজকে অন্তর্বর্তী সরকার যদি এই বিষয়টাকে মানে রাজনৈতিক অংশগ্রহণমূলক করাচ্ছে না, এদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে, তাহলে আগের যারা সরকারে নির্বাচন করিয়েছে, যেখানে বিএনপি সংযুক্ত হতে পারেনি, তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, সেই নির্বাচনটা কারা করিয়েছিল? তখন তার অন্তর্বর্তী সরকার করায়নি। এই নিয়ে হাজারো প্রশ্ন, এই প্রশ্ন আমরা যা প্রশ্ন তুলছি এর চাইতে হাজার 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 প্রশ্ন আছে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে, সেটা একেবারে নিম্ন স্তর থেকে একেবারে উচ্চ স্তরের মানুষের মধ্যে। তো এটা স্বাভাবিক, বা আওয়ামী লীগ একটা বড় দল, কেন দলটা নিষিদ্ধ হয়েছে, কি কারণে হয়েছে, সেটা তারা অত্যন্ত ভালো জানেন, আর বাংলাদেশের সাধারণ মানুষ জানেন। মানে ওনারা নির্বাচনে অংশ নিতে পারছেন না, এটা একটা ঘটনা। আমি আগেও বলেছিলাম, অংশ নিলে দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যেত। কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচন সার্থক হলেই, কতটা সার্থক হয়, কতটা সফলতা পায়, কত পার্সেন্ট ভোট পড়ে, সেটা দেখলেই পরিচয় পাওয়া যাবে আওয়ামী লীগের অস্তিত্ব এখন বাংলাদেশে কতটা, কোন পর্যায়ে আছে, উচ্চ পর্যায়ে না নিম্ন পর্যায়ে, না বিলোপের পথে, বিলুপ্তির পথে, সেটা দেখা যাবে। না, এক্ষেত্রেও একটা পয়েন্ট রয়েছে পরমাশিস। নো ভোট, নো ভোট, এই ক্যাম্পেইন শুরু করেছে। শুধু শুধু তাই নয়, আমি একটু ইনপুট দিচ্ছি যে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের বা তার শাখা সংগঠনগুলো এই ভোটের বিরুদ্ধে যাবতীয় রাজনৈতিক প্রচার প্রচারণা তাদের মতো করে শুরু হয়েছে, এবং একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অশ্রাব্য ভাষায় এই ভোটকে বলা হচ্ছে। এটা রাজনৈতিকভাবে তাদের বক্তব্য, যেমন উনি বলেছেন যে অংশগ্রহণমূলক ছিল না, কিংবা অংশগ্রহণমূলক করা প্রয়োজন। অবশ্যই গণতান্ত্রিক চর্চাতে অংশগ্রহণমূলক না থাকলে সেটা গণতান্ত্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয় না, বা সেখানে প্রশ্ন থাকে নিঃসন্দেহে। কিন্তু কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষ থেকে যেভাবে অশ্রাব্য ভাষায় গান রচনা করে ভোটটাকে প্রচার করা হচ্ছে, ভোটের বিরুদ্ধে যাওয়ার কথা হচ্ছে, সেটাও প্রশ্ন তৈরি করছে যারা আওয়ামী লীগকে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসেন, আওয়ামী লীগের ভোটার ছিলেন, তারা কি এটা কি গ্রহণ করছেন কিনা ঠিক জানি না। কিন্তু তোমার একটা কথা আমার কাছে খুবই মনে লাগলো। সেটা বলছি যে তুমি বললে যে উনি কথার কথা বলেছে, এটা ওনাকে বলতে হয়, চিড়ে ভিজবে না। তার মানে তুমি কি এই যে তিনটে কথা উনি বলেছেন, যে ভোট বয়কট নিষিদ্ধ এবং তার সময়ে পুরোপুরি অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না, এই তিনটি শব্দকে যদি আমি একটি বাক্যে সাজাই, যে শেখ হাসিনা বলছেন তার সময়ের নির্বাচনগুলো পুরোপুরি অংশগ্রহণমূলক হয়নি, এবং এই মুহূর্তে যে বাংলাদেশে তার দলকে বয়কট করা হয়েছে, বা তিনি নির্বাচন বয়কট করেছেন, কিংবা তার দলকে, শেখ হাসিনার দলকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেখানে আওয়ামী লীগের কিছু ক্ষেত্রে সংশোধন করার, অর্থাৎ সংশোধন করতে চাইছে এই তার ভুলগুলো, প্রাক্তন প্রধানমন্ত্রীর যে ভুল ছিল সেই ভুলটা এখন সামনের দিকে আনতে চাইছে। তাহলে বাক্যটিকে তুমি গুরুত্বপূর্ণ মনে করছো না? তুমি কোনো ভিআইপি মুভমেন্টে মাল্যদান দেখেছো? মালাটা দিচ্ছে, একজন এসে দিচ্ছে, আবার তুলে রাখছে, এই মালা কম পড়েছে, আরেকটা দিয়ে, আরেক মালা দিয়ে দে, একটা দিয়ে মালা দিয়ে দে, মালা দিয়ে দে। ব্যাপারটা হয়ে গেছে ওরকম। আগের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, যে কোনো কারণেই হোক। তারা নিতে চেয়েছে আসন্ন নির্বাচনে অংশ নিন, আমরা নির্বাচনে অংশ নেব না, কেন এই নির্বাচন তো প্রহসন। শেষ নির্বাচন যতদূর জানি নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। স্বাভাবিকভাবেই পরবর্তী সময় সেটা দেখা গেছে যে একটা প্রধান বিরোধী রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, তাহলে সেটা কি করে ইনক্লুসিভ ইলেকশন হয়? এটা এতদিন ধরে আমরা শুনে এসেছি। সেই কথাটাকেই স্টপ গ্যাপে মালা দেওয়ার মতন, আরেকটা মালা কম পড়েছে, ওইটা তুলে আরেকটা দিয়ে দে, সেই বক্তব্যটাই আজকে উনি তুলে ধরছেন। বাংলাদেশে আওয়ামী লীগ নেই, কি করে এটা ইনক্লুসিভ ইলেকশন হয়? এবং এই ইলেকশনটা যারা করাচ্ছে, যে দোষে ওনারা দোষারোপ হয়েছিল, সেটাই এখন জাস্ট মনে করিয়ে দেওয়া, মানে এটা উস্কে দেওয়া, জানান দেওয়া। মানে পাল্টা, ধরো আমাদের বেলায় যদি বিএনপি অংশ না নিতে পারে, তখন যদি ইনক্লুসিভ ইলেকশন বলা হয় হয়নি, তাহলে এখন কেন না? মানে আমারই কথা তোমার মুখ দিয়ে এখন চালিয়ে দেওয়া হচ্ছে, যখন তোমার আমার কথাটার প্রয়োজন পড়ছে। এটা কি বাংলাদেশের সাধারণ মানুষ বোঝে না? এটা কি আন্তর্জাতিক মিডিয়ারা জানে না? সবাই সবকিছু জানে। সবাই সবকিছু জানে বলেই তো সবাই সবকিছু দেখলো। বাংলাদেশে 3 বারের সরকার, সে উৎখাত হলো।
আন্তর্জাতিক মিডিয়া জানে না, তার দেশের মানুষ জানে না, গণমাধ্যম জানে না। যা হচ্ছে সবাই তো দেখছে, লুকিয়ে হচ্ছে নাকি? আওয়ামী লীগ কি নিষিদ্ধ হয়েছে আইনানুগ ভাবে হয়েছে, রাজনৈতিক কর্মসূচি এটা কোথাও গোপনে হয়েছে নাকি? লিখিত না তো, মানে সবাই তো সবকিছু দেখছে। দেশটা তো তাদের, নির্বাহী আদেশে দেশটা হয়েছে, তো তাদের, তিনি তার সময় আওয়ামী আইনটা লীগের তো সময় তাদের দেশের আইন, আইন বাংলাদেশে মোতাবেক হবে। আমরা সবাই সমালোচনা করতে পারি, তাতে লাভ কি? ভোটটা দেবে কারা? বাংলাদেশের সাধারণ মানুষ। কাকে দেবে? তারা যাকে চায়। হোক না আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, অন্যান্য দেশ বলুক না ইনক্লুসিভ হচ্ছে না, কার কি যায় আসে? ভোট দেবে বাংলাদেশের সাধারণ মানুষ। পরমাশিস, এর বাইরেও বেশ কিছু বিষয় যে লিখিত সাক্ষাৎকারে এসেছে, তার মধ্যে অন্যতম তিনি মানবতা বিরোধী অপরাধের যে সাজা হয়েছে তার তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে বিষয়টি, সাজাটি, সেটিও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। আর তিনি এই কোর্টকে বরাবরের মতো তাদের ভাষায় ক্যাঙ্গারো কোর্ট বলেছেন এবং যুক্তি দিয়েছেন যে মানবাধিকার সংগঠন গুলোও বলেছে যে দোষী সাব্যস্ত যার বিরুদ্ধে বিচার হচ্ছে তাদের অনুপস্থিতি, প্রক্রিয়ায় এরকম একটি বিচার, মৃত্যুদণ্ড, এই সব বিষয়ই কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। এটা কিন্তু উনি দাবি করেছেন। কিন্তু একই সঙ্গে আবার এগুলোও কিন্তু আসবে যে বাংলাদেশের আদালত, ট্রাইব্যুনাল তাকে যে দোষী সাব্যস্ত করেছে সে বিষয়টি কিন্তু ইতিমধ্যেই দেশ বিদেশের গণমাধ্যমে প্রচারিত হয়েছে, বা বাংলাদেশের এই সাজার বিষয়টি তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তাই না? অবশ্যই। এবং এই কোর্ট তো যতদূর আমরা জানি যে এই কোর্ট আন্তর্জাতিক অপরাধ বিষয়ক ট্রাইব্যুনাল, এই কোর্টটি কিন্তু প্রাক্তন যে পূর্বতন যে সরকার, আওয়ামী লীগের সরকারের সময় করা হয়েছিল, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের ট্রাইব্যুনালের জন্য করা হয়েছিল বলে আমরা জানি। সেই কোর্টেরই রায়, অবশ্যই তার সেই অধিকার রয়েছে, রায় সম্পর্কে তার বলার অধিকার রয়েছে। এবং মৃত্যুদণ্ডের পক্ষে আমরা নেই, অবশ্যই মৃত্যুদণ্ডের পক্ষে আমরা নেই, কিন্তু আত্মপক্ষ সমর্থনের অবশ্যই জায়গা দেওয়া উচিত। এবং আমরা মানে বিচারিক প্রক্রিয়াতে উনি প্রশ্ন তুলেছেন, সেটা উনি সঙ্গতভাবে করতেই পারেন, কিন্তু যেটা হচ্ছে যে মূল বিষয়, তাহলে উনি উনার মতো করে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি রাজনৈতিকভাবে এগুলো ডিফেন্স করবেন, খুবই স্বাভাবিক। কিন্তু তার বিরুদ্ধে একই রকম ভাবে দুর্নীতির অভিযোগও কিন্তু তোলা হয়েছে, সেখানেও তিনি পাশ কাটিয়ে গিয়েছেন। দেখো পরমাশিস, বিষয়টি হচ্ছে যে আমরা এখন নিয়মিতই দেখছি যে দিল্লিতে আশ্রিত, বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে আসা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এখন প্রায়ই কিন্তু আন্তর্জাতিক মিডিয়ার সামনে তার বক্তব্য দিচ্ছেন, সেটি ভার্চুয়াল ইমেইলেই ম্যাক্সিমাম সময়। এর আগে আমরা জি24 ঘন্টাতেও আমরা দেখেছি একই রকম ভাবে লিখিত সাক্ষাৎকারে বেশ কিছু কথা উনি বলেছেন। সেটা নিয়েও আমরা আমাদের একটি প্রাসঙ্গিক প্রসঙ্গে পর্ব করেছি। আমরা চেষ্টা করি যে তার প্রত্যেকটি ইন্টারভিউর পরই আমরা কিছু বিষয় তুলে আনার চেষ্টা করি যেগুলো দুই দেশের সাধারণ মানুষের জানা প্রয়োজন। এবং এই যে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তার এই কাদা ছোড়াছুড়ির মধ্যে হয়তো কোনো একটি বিশেষ পক্ষ বা উভয় পক্ষের কাছে একটি রাজনৈতিক রসদ হতে পারে। সে কারণে আমরাও কিছু প্রশ্ন তুলে দিই। আমরা আজকেও আবার একই রকম ভাবে প্রশ্ন তুললাম যে সাবেক প্রধানমন্ত্রী বা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দেয়া ইমেইলে এপিকে দেয়া 3টি শব্দ, একটি তার সময় পুরোপুরি অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না, এবং পরে তিনি বলেছেন কোনো ভোট বয়কটের প্রক্রিয়া বা বয়কট করার প্রবণতা এবং একই সঙ্গে রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রবণতা এখান থেকে বেরিয়ে আসতে হবে, নালে অনিবার্যভাবে সেই দেশে, অর্থাৎ শেখ হাসিনার দেশ বাংলাদেশে অস্থিরতা তৈরি হবে। তো সব মিলিয়ে ভোট দ্বার প্রান্তে। তুমি জানো যে এর মধ্যেই আমি কিছুক্ষণ আগেও বলেছি যে একটা ক্যাম্পেইন শুরু হয়েছে, নো ভোট নো ভোট। শেখ হাসিনার এই সব মন্তব্যে ভোটের বাজারে ঠিক কোনো প্রভাব পড়বে কিনা, বা নেতিবাচক প্রভাব বা ইতিবাচক প্রভাব পড়বে কিনা। এর মধ্যে তুমি আরেকটি ইনপুট তোমায় দিচ্ছি যে এর মধ্যে দিল্লিতে ভার্চুয়াল যে প্রেস মিট রিলিজ করেছেন, সেখানে বেশ কিছু উত্তপ্ত কথা বলেছেন, এবং তারপর বাংলাদেশের বিদেশ দপ্তর থেকেও, পররাষ্ট্র মন্ত্রক থেকেও তার পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়েছে। বলা হয়েছে যে বাংলাদেশের এই নির্বাচনে যদি কোনো অশান্তি হয় তার দায় শেখ হাসিনাকে নিতে হবে। নতুন করে শেখ হাসিনার এই বক্তব্যগুলোতে আবার কোনো সংকট তৈরি হতে পারে কিনা, বা আওয়ামী লীগের পক্ষে কোনো লাভ হবে কিনা? দেখো, এটা হচ্ছে বাংলা কথা ধুনো দেওয়া, বোঝো? ধুনো দেওয়ার মতন কথা, কিন্তু ধুনো দিয়ে তো আর আগুন জ্বলে না। ধুনো দিয়ে কি হয়? ধোয়া হয়। ধোয়া তো কেটে যায়, তাই না? ধোয়া কেটে যায়, তো কিছু লাভ হবে না।
তবু একটা রাজনৈতিক সত্তা বজায় রাখার জন্য এগুলো করতে হয়। আর বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন, যে পার্সেন্টেজ মানুষ করেন, তারা যদি ভোট না দেয় তাহলেও তো ভোটটা হবে। সেই ভোটটা সেই জনসাধারণ, সেই বাংলাদেশের সেই নাগরিকরা যাকে ভোট দেবেন তারা ক্ষমতায় আসবে। তারা যদি ভোটে অংশ না নেবে, কিন্তু সরকার তো গঠন হবে। সেই সরকারের তত্ত্বাবধানেই এইসব মানুষগুলো বাংলাদেশে দিন অতিবাহিত করবে। কিন্তু আমার মনে হয় তাতে কিছু লাভ হবে না। এটা করতে হয় তাই করা হচ্ছে। ঠিক আছে? করতে হয় তাই করা হচ্ছে। নেতারা তো তাকে কেউ নেই। আর না যারা এটা আছেন শোনো, মাঠ পর্যায়ে যারা আছে না, তারা ভোটে অংশ নেবে। এটা আমাদের দেশের আমি নির্বাচন দিয়ে দেখি। কেননা ভোট হয় কি লেভেলে? ভোট হয় একেবারে বুথ লেভেলে। একটা বুথে ধরো 1000 ভোটার থাকে। সেইখানে সেই বুথে 3টে রাজনৈতিক দল থাকে। সবাই সবাইকে চেনে। ভোটের লাইনে আসলো না কেন? রাজনৈতিক চাপ থাকবে না? সবাই ভোটে অংশ নেবে। না নিয়ে যাবে কোথায়? এটা ভয় দেখানো না। এখন আর সেই বিপ্লবী ক্ষুদিরাম, মানে ওই ক্ষুদিরামের ব্যাপার নেই। ক্ষুদিরাম তো বাংলাদেশের মানুষও জানে, তখন আমাদের দেশ ভাগ হয়নি। ওই কেউ ক্ষুদিরাম হতে যাবে না, বুঝলে? পরিষ্কার কথা। না সেটা স্বাভাবিকভাবেই আমরা তো দেখেছি যে তাকে তো জনরোষের জন্য দেশ ছাড়তে হয়েছে এবং সেই যিনি দেশ ছেড়েছেন তিনি নিজেই বলেছেন যে আমি বঙ্গবন্ধু কন্যা, কোনো অবস্থাতেই দেশ থেকে আর পালিয়ে যাব না বা দেশ ছাড়বো না। কিন্তু বাস্তবতা কি দাঁড়িয়েছে? বাস্তবতা দাঁড়িয়েছে 2024-এর 5 আগস্ট, যেখানে বিশেষ সেনাদের চপারে তাকে ভারতে আশ্রয় নিতে হয়েছে এবং তাহলে সেই বাস্তবতা দেখছো, যেটা কথা দেয়া হয় সেটা কথা রাখা যায় না বাস্তব পরিস্থিতিতে। মাঠ এবং পর্যায়ের আওয়ামী লীগের কর্মীরা কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, যাই করুন না কেন, তাদের তো জীবন অতিবাহিত করতে হবে। তাদের রক্ষাকর্তারা তো নেই এখন দেশে, সবাই তো বিদেশে বসে আছে। তারা কি হ্যাঁ, করবে? এবং এবং ঠিক যে এর একেবারে অগ্নি পরীক্ষায়, গণতন্ত্রের অগ্নি পরীক্ষার ঠিক অন্তিম সময়ে তার এই স্বীকারোক্তি অংশগ্রহণমূলক, তার সময় পুরোপুরি অংশগ্রহণমূলক ছিল না বা বাকি বয়কট বা নিষেধাজ্ঞা, এই বিষয়টিও এপির সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন। এবং যেটা আমার একটা এখানে অভিমত রয়েছে পরমাশিস, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রীর এই আন্তর্জাতিক মিডিয়ায় তার যে লিখিত সাক্ষাৎকারগুলো যাচ্ছে, এর মধ্য দিয়ে নির্বাচনের আগে একটি বাতাবরণ তৈরির একটা চেষ্টা কিন্তু করা হচ্ছে তার তার নিজের দলের পক্ষ থেকে, তার নিজের উদ্যোগে কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে। সারা পৃথিবীর সামনে নির্বাচনটি যে তাদের ভাষায় প্রশ্নবিদ্ধ, এই নির্বাচনটি যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচন যে তাদের ভাষায় অংশগ্রহণমূলক নয়, এবং এই মুহূর্তে যে সরকার রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারও যে আওয়ামী লীগের ভাষায় বৈধ সরকার নয়, সে বিষয়টি গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে তুলে ধরে একটা প্রচারণা চালানোর কৌশল বলেই আমার মনে হয়েছে। প্রিয় এটা দর্শক, কৌশল শুধু নয়, এটা হচ্ছে লেখা হয়, জানো তো? সুন্দর করে কোনো কিছু লিখতে গেলে প্রথমে লেখার পর তার তলায় আবার শেড দেওয়া হয়। ধরো, এখনের লেখাটা হচ্ছে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না। কেন নিচ্ছে না? আওয়ামী লীগ অংশ নিচ্ছে না, আওয়ামী লীগ এটা ইনক্লুসিভ ইলেকশন নয়। কেন? আওয়ামী লীগ বাংলাদেশে একটি প্রধান রাজনৈতিক দল। এটা হচ্ছে মেন লাইন লেখা। শেড কি? শেড হচ্ছে আগেও ইনক্লুসিভ ইলেকশন হয়নি, বিএনপি অংশ নেয়নি। তার মানে কি, এটাকে বলতে গিয়ে ওটাকেও কাজে লাগালো। বিএনপিও যখন অংশ নেয়নি, সেটাও যে কোনো কারণেই হোক, সেটা ইনক্লুসিভ ছিল না। এখন আমরা অংশ নিতে চাইছি, আমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। দুটোকে জুড়িয়ে জোরালো করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে যেটা হয়ে গেছে সেটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপট এখন মাথা ঘামাবে না। যেটা হচ্ছে সেটা নিয়ে, সেটাকে একটু উস্কে দেওয়া। তোমার কি মনে হয়? আমি একটু কৌতূহলে প্রশ্ন করছি। একটা ব্যাপক প্রচারণা রয়েছে এই আওয়ামী লীগের পক্ষ থেকে এই ভোটকে বয়কট করা, ভোট না দেয়া জন্য উদ্বুদ্ধ করা। তারা তো রাজনৈতিকভাবে সেটা করবেই, আমরা সেই তর্কে যাচ্ছি না। কিন্তু এই দলটির পক্ষ থেকে যে আহ্বান, বাংলাদেশের সাধারণ মানুষকে তো নয়, আওয়ামী লীগ সমর্থিত, আওয়ামী লীগের ভাষায় 35% ভোটার সমর্থকদের অনুরোধ করা হচ্ছে যে তারা যাতে ভোট না দিতে যায়, ভোট বয়কট করে। এটা বাস্তবসম্মত? মানে তুমি একেবারে নিরপেক্ষ জায়গা থেকে বলো। আমার বিশ্বাস দেখো, পুরোপুরি বিষয়টা নিরপেক্ষ জায়গা থেকে। বিষয়টা তোমায় বলি। ছোটবেলায় তো আমরা কোচিনে পড়তাম, বাড়িতে আলাদা করে মাস্টার এসে পড়তো না। তো একটা ছেলে পরীক্ষার আগে প্রচুর পড়েছে, 8 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা করে পড়েছে। শেষমেশ গিয়ে 134 পেলো। মাস্টার কাছে গেল, সবাই অনেক নম্বর পেয়েছে। বলছে যে, দেখ ওর মাথাটা কম, 34 পেয়েছে, তো ও তো প্রচুর পড়েছে, পড়েনি তো তা না। তো এখন এই জিনিসটা চলছে আওয়ামী লীগের।
কাজের কাজ কিছু হবে না। কিন্তু এখন এই প্রচারণা অমুক তমুক না করলে একেবারে তো মুখ দেখানোর জায়গা থাকবে না মাঠ পর্যায়ের কর্মীদের কাছে, বুঝেছো, বা বাংলাদেশের মানুষের কাছে। না না, মুখ দেখাবে কি করে? মুখগুলো তো নেই বাংলাদেশের মাটিতে। আরে যেটুকু আছে যা আছে। না, এই মুখগুলো তো এখন দেখা যাচ্ছে না। ধরো আওয়ামী লীগের যারা পালিয়ে থাকা, কলকাতায় পালিয়ে থাকা বেশ কয়েকটা বুঝেছি, শীর্ষ, ওই তো তারাও তো এখন আর মানে গণমাধ্যমের একটু সামনে এইসব আসছে না। না করলে, অন্তত এইটুকু না করলে 12 তারিখ তো কিছু করার থাকবে না। তার আগে নো ভোট নো ভোট এইসব যদি না করা হয়, কিছু তো তোমাকে একটা অস্তিত্ব আমার আছে অস্তিত্বটা বোঝাতে হবে, সেটা এটা কি দেশের ভার্চুয়াল মিডিয়ায় হোক আন্তর্জাতিক মিডিয়ায় হোক। সেটা কি আওয়ামী লীগ বেঁচে থাকবে ফেসবুকে, এই ভার্চুয়াল মিডিয়ায় এই বক্তব্য দিয়ে? বলতে পারো অনেকটা তাই। তাহলে কি হবে? তাদের এত বড় একটি রাজনৈতিক দল, তাহলে কি ফেসবুক সর্বস্ব হয়ে থাকবে? আরে কোথাও তো একটু থাকবে ভাই, একেবারে মাঠ পর্যায়ে না রাখো, একটু ফেসবুকে থাকলে অসুবিধার কি আছে? ফেসবুকেও যদি একটু টিকে থাকে, বেঁচে থাকে, মানুষের হৃদয়ে থাকে, অসুবিধা কি? ভোট বাক্সে না থাক। ফেসবুক কি সত্যিকার অর্থে মানুষের মনের আয়না? মানে মানুষের এই মানে মানুষ কাকে ভোট দেবে না দেবে ফেসবুক থেকে কি বোঝা যায়? যা যেদিনকে উনি 5ই আগস্টে হেলিকপ্টারে উড়ে এসেছিল, তুমি খবরে দেখেছিলে ওনার উড়ে আসাটা? খবরে দেখোনি তো, সোশ্যাল মিডিয়ায় দেখেছিলে। তো একটু সোশ্যাল মিডিয়াকে একটু গুরুত্ব দাও, কোথায় আচ্ছা, একটু তাহলে টিকে থাকো। তাহলে তুমি বলতে চাইছো যে ফেসবুকে তাদের যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনই তাদের পক্ষে যাবে, বা তারা ফেসবুকে যে ক্যাম্পেইন করছে নো ভোট নো ভোট, সেই ক্যাম্পেইনে হ্যাঁ, আওয়ামী লীগের সভ্য সদস্যরা সেই দিকেই যাচ্ছেন। সেটা হয়তো দেখে মনে মনে, কিন্তু ভোটের দিন তো ভোট দিতে যাবে তারা। আচ্ছা, ভাই, সেটা জানতে আমাদের ফেসবুকের প্রচারে ফেসবুকের প্রচারটা ফেসবুকে থাকুক, ফেসবুকের প্রচারটা ফেসবুকে থাকুক, তবেই তো আমরা আমাদের কাছে চর্চিত বিষয় হয়ে উঠবে। আরেকটি বিষয় পরমাশিস, খুব ভীষণভাবে টুইস্ট। কারণ তুমি যেটা বারবার বলতে চাইছো বা চেয়েছো আগে, যে আওয়ামী লীগ যদি ভোটে দাঁড়াতো তাহলে এই মুহূর্তে হ্যাঁ, আমি তো বিখ্যাত, এখনো বলছি। রাইট রাইট, তাহলে আমিও তোমার সঙ্গে জাস্ট শুধু জুড়ে দিচ্ছি যে আওয়ামী লীগের এই আহ্বান নো ভোট নো ভোট, এটা কতটা বাস্তবিক হয় সেটা জানতে তো আর আমাদের আর খুব বেশি সময় লাগবে না। আর 12 তারিখ 12 তারিখ সন্ধ্যে 6টা একদমই ভারতীয় তখনই সময়। পরিষ্কার হয়ে যাবে আদৌ এই দলটির পক্ষে এই ফেসবুকের ক্যাম্পেইন কতটা কাজে এসেছে, বা এই ফেসবুক দিয়ে এই দলটি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন কিনা, বা আগামীতে ফেসবুকেই তাদের টিকে থাকতে হবে কিনা। তোমাকে অনেক ধন্যবাদ। পরমাশিস, শেষ করব, বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে আসা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এপিকে লিখে আরো বলেছেন যে বয়কট আর নিষেধাজ্ঞার চক্র ভাঙতে হবে। ঠিক, কথা তো ঠিকই, কিন্তু এই চক্র ভাঙতে হলে শুধু কি অন্যরা আমাকে বাদ দিয়েছে বললেই এই মন্তব্য? আজকে তিনি স্বীকার করছেন যে নির্বাচন অংশগ্রহণমূলক ছিল না, আজকে তিনি স্বীকার করছেন যে নির্বাচন তার সময় অংশগ্রহণমূলক ছিল না। তাহলে আগামীতে কিছু প্রশ্ন অনিবার্য হয়েই থাকবে পরমাশিস। কি প্রশ্ন? বিচার ব্যবস্থা নিয়ে আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগ তা প্রমাণ হয়নি এখনো, কেন? দুর্নীতির মামলাগুলো সবই কি ষড়যন্ত্র, নাকি কোথাও আপনার দলের দায়িত্ব আছে? সংখ্যালঘু নিরাপত্তা, রাষ্ট্রের জবাবদিহিতা, চরমপন্থা, ক্ষমতায় থাকাকালীন আপনার ব্যর্থতার তালিকা, তার দায় কে নেবে? বাংলাদেশের ভোট আগামী 12ই ফেব্রুয়ারি। এই ভোট শুধু বাংলাদেশের সরকার বদলাবে না, বাংলাদেশের রাজনীতি, বয়কট বনাম নিষেধাজ্ঞা, এই পুরনো চক্র ভাঙার সুযোগও তৈরি করে দেবে। আর এই চক্র ভাঙার প্রথম শর্ত অর্ধেক স্বীকারোক্তি নয়, বরং পুরো জবাবদিহিতা। আর এই পুরো জবাবদিহিতা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যতক্ষণ পর্যন্ত না তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বারবারই 2024-এর 5 আগস্টের মতো নতুন কোনো সংকট সামনে হাজির হতে পারে। আজকে এক নেত্রী দেশ থেকে পালিয়ে নির্বাসিত রয়েছেন, আগামীকাল আরেকজন যাবেন। আর এভাবেই বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে যদি গণতন্ত্রে জবাবদিহিতা না নিশ্চিত করা যায়। এক পক্ষ যাবে, অন্য পক্ষ আসবে, কিন্তু বাংলাদেশ থেকে যাবে সেই বাংলাদেশেই। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানের কোন মন্তব্যের সঙ্গে সহমত, কিংবা গোটা অনুষ্ঠানের মন্তব্যগুলোর সঙ্গে ভিন্ন মত কিনা, আপনাদের মূল্যবান মন্তব্য লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করতে পারেন, বা আজ এই চ্যানেলটিতে প্রথম এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।